প্রায় 29 বছর বয়সী দেখতে অ্যাডেলাইন বাউম্যান তার নিজের জন্য জেনিফার নামের কিছু ফেক পাসপোর্ট তৈরি করে। সে তার নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছে তার ঘরের দরজা খুলে, যে দরজায় অনেকগুলো তালা লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল সেই ঘরে কোনো গুপ্তধন লুকানো আছে। ভেতরে এসে সে কাউকে ডেকে বলে, শোনো, আমি চলে এসেছি। কিছুক্ষণ পরেই ছোট্ট একটা কুকুর দৌড়ে তার কাছে আসে। কুকুরটির নাম ছিল ঋষি। সেই ঘরের জানালাগুলো তখনও পর্যন্ত বন্ধ করা ছিল। হতে পারে অ্যাডেলাইন সকালে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল। এরপর জানালার পর্দা সরাতে পুরো ঘরটা আলোয় ভরে ওঠে। সেই ঘরে ছিল একটা ছেলের হাতে আঁকা অর্ধ সমাপ্ত ছবি, একটা পুরনো টাইপরাইটার, অনেক পুরনো কিছু ছবি, যার মধ্যে কয়েকটা ছিল অ্যাডেলাইনের বিয়ে সংক্রান্ত, আর ছিল স্মৃতির জিনিসপত্র রাখা একটা বড় বাক্স, যেখানে এখনো পর্যন্ত অ্যাডেলাইনের জীবনের সমস্ত কিছুই ছিল। এবার অ্যাডেলাইন ঋষিকে বলে যে আমরা একটা নতুন জায়গায় যাব, যেখানে তোমার খেলার জন্য আর দৌড়াদৌড়ি করার জন্য অনেক জায়গা থাকবে। এরপর ঘড়ি দেখে অ্যাডেলাইন তার কাজের জন্য বেরিয়ে পড়ে। এই শহরটা তার জন্য নতুন নয়। অ্যাডেলাইন একটা খবরের কাগজের সংগ্রহশালায় কাজ করত, যেখানে খবরের রেকর্ড রাখা হতো। অ্যাডেলাইন সেখানে একটা রেকর্ডকে হাতে তোলে, যে রেকর্ডের উপরে লেখা ছিল 1906 সাল। সামনের সাদা কালো পর্দায় চলা ওই রেকর্ডটির ভিডিও দেখে তার চোখ থেমে যায়। 1906, যে বছরে খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল। এই দুর্ঘটনায় শহরের অনেক বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুর্ঘটনা ও অন্ধকারের সময় নতুন বছর দরজায় কড়া নাড়ে। সেদিন ছিল 31শে ডিসেম্বরের রাত। সবার দৃষ্টি আকর্ষণ করেছিল চিলড্রেন্স হসপিটাল সান ফ্রান্সিসকো জন্ম নেওয়া সেই প্রথম শিশু, যার নাম অ্যাডেলাইন বাউম্যান। আর এরই সাথে শুরু হয়েছিল কোনোদিনও শেষ না হওয়া এক যাত্রা। 1929 সালে 22 বছরের অ্যাডেলাইন তার মায়ের সঙ্গে গোল্ডেন গেট ব্রিজ কনস্ট্রাকশন সাইটে ঘুরতে ঘুরতে সেখানে কর্মরত এক ইঞ্জিনিয়ার জেমস প্রেসকটের সঙ্গে দেখা হয়। জেমসের সাথে তার প্রেম হয়, এরপর বিয়ে, আর 3 বছর পর জন্ম হয় তাদের মেয়ে ফ্লেমিং প্রেসকটের। গোল্ডেন গেট ব্রিজ সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই কনস্ট্রাকশন সাইটে ব্রিজের একটা অংশ ভেঙে পড়ার কারণে সেখানে কর্মরত 8 জন কর্মচারী এবং 2 জন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, যার মধ্যে অ্যাডেলাইনের স্বামী জেমস ছিল। অ্যাডেলাইন এবং তার 4 বছরের মেয়ে ফ্লেমিং একেবারে একা হয়ে গিয়েছিল। এবার 10 মাস বাদে তার নিজের 5 বছরের মেয়ে ফ্লেমিংকে আনতে অ্যাডেলাইন তার মায়ের বাড়িতে যাচ্ছিল। তখন রাস্তায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে বরফ পড়তে শুরু করে, সেটাও কিনা দেশের এই অংশে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। প্রচুর তুষারপাত আর পিছল রাস্তাতে 1-2 বার সে তার নিয়ন্ত্রণ হারানোর থেকে নিজেকে আটকায়, কিন্তু তারপর অ্যাডেলাইন সমেত তার গাড়ি সোজা নিচে জলের মধ্যে গিয়ে পড়ে। সেই ঠান্ডা জলে এক মুহূর্তের জন্য অ্যাডেলাইনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার হৃদস্পন্দন কমে আসছিল। 2 মিনিটের মধ্যেই তার শরীরের তাপমাত্রা কমে 27 ডিগ্রিতে পৌঁছে যায়, আর তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। যে কোনো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাডেলাইনের মৃত্যু হয়েছিল। ঠিক তখনই আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকায়, আর সেই বিদ্যুৎ সোজা গিয়ে পড়ে জলে ভেসে থাকা অ্যাডেলাইনের গাড়ির উপর। এর ফলে এত ব্যাপক পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা ওই লাইনের পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দেয়। আর 2 মিনিট পরে জলের উপরে উঠে অ্যাডেলাইন প্রথম নিঃশ্বাস নেয়। সেটা এমন দুর্ঘটনা ছিল যেটা অ্যাডেলাইনের জীবনই পাল্টে দেয়। তার শরীরে এমন একটা পরিবর্তন আসে যেটা কিনা তার বয়স বৃদ্ধি থামিয়ে দেয়। সেদিন থেকে আজ পর্যন্ত তার বয়স একদিনও বাড়েনি। কোনো এক বন্ধ ঘড়ির মতো যেন তার জীবনটা থেমে গিয়েছে। কিন্তু সময়ের গতির সাথে সাথে অ্যাডেলাইন নিজেকে অবশ্য বদলে ফেলে। তার চালচলন, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু পাল্টে গিয়েছিল। আর সব থেকে বড় কথা হলো ফ্লেমিং এখন বড় হয়ে গিয়েছে। তাদের দুজনকে দেখে কোনো দিক থেকে মা ও মেয়ে মনে হয় না, বরং তাদেরকে দেখে 2 বোন বলে মনে হয়। কিন্তু এবার 45 বছরের অ্যাডেলাইনের কাছে সমস্যা বাড়ছিল। এই বয়সেও যুবতীদের মতো দেখার কারণে সে কোনো সরকারি অফিসে গেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। অ্যাডেলাইন তার নিজের পরিস্থিতির উপর অনেক রিসার্চ করে, আর তারপর সে এই ব্যাপারটা নিশ্চিত হয় যে তার সাথে যা হয়েছে সেটা কখনো কারোর সাথে ঘটেনি। অর্থাৎ অ্যাডেলাইন ছিল একজন জীবন্ত আশ্চর্য মানুষ। একদিন রাতে FBI এর অফিসাররা অ্যাডেলাইনকে জোর জবরদস্তি করে উঠিয়ে নিয়ে যায়, কিন্তু অ্যাডেলাইন কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। সেই দিন অ্যাডেলাইন তার মেয়েকে বিদায় জানিয়ে নিজের নাম এবং এই শহর দুটোকেই চিরতরে বিদায় জানিয়ে দেয়। বিভিন্ন সময় সে তার মেয়ের সাথে দেখা করত, কিন্তু অন্য শহরে এবং অন্য বেশে। অতীতের স্মৃতি ভুলে অ্যাডেলাইন এখন তার বর্তমান জীবনে ফিরে এসেছে, যেখানে সে এক নতুন নাম নিয়েছে, জেনিফার।
এবং এক নতুন শহরে বেশ কয়েক বছর বসবাস করছিল। আজ ছিল নিউ ইয়ার ইভিনিং। এই শহরে অ্যাডেলাইনের একমাত্র বন্ধু অ্যাডেলাইনকে পার্টিতে নিমন্ত্রণ করেছিল। রেগান ছিল একজন বয়স্ক সঙ্গীত শিল্পী, কিন্তু সে চোখে দেখতে পেত না। হয়তো এই কারণেই বাকি অন্যদের মতো সে অ্যাডেলাইনের কথাবার্তায় ফুটে ওঠা অভিজ্ঞতার ঝলকানি আর তার যৌবনকে ঈর্ষা করে না। সেই পার্টিতে এলিসের সাথে অ্যাডেলাইনের দেখা হয়। অনেক আগে কখনো কাউকে দেখে অ্যাডেলাইনের এমন অনুভূতি হয়েছিল। এলিস অ্যাডেলাইনের সৌন্দর্য দেখে তার প্রতি আকর্ষিত হয়ে পড়েছিল, কিন্তু অ্যাডেলাইনের এবার এই শহর ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। অ্যাডেলাইন তার জীবনের সত্যিটা জানতো, আর তাই সে এলিসের ব্যাপারে আর এগোয় না। পরের দিন অ্যাডেলাইনের মেয়ে অ্যাডেলাইনের জন্মদিন উপলক্ষে শহরে আসে। দুজনে সামনাসামনি দেখে খুব অদ্ভুত লাগছিল। ফ্লেমিং, যে কিনা 60 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন লোকেদের সামনে সে নিজেকে অ্যাডেলাইনের ঠাকুমা বলে পরিচয় দেয়। কিছুদিন পরে এলিস অ্যাডেলাইন ওরফে জেনিফার যেখানে কাজ করত সে লাইব্রেরির খোঁজ পেয়ে যায়, আর মোটা অঙ্কের টাকা ডোনেশন হিসেবে সেখানে প্রদান করে সেই সিটি লাইব্রেরির বোর্ড মেম্বার হয়ে যায়। এলিসের অনেক অনুরোধের পর জেনিফার তার সাথে বাইরে বেরোতে রাজি হয়ে যায়। এলিস পেশায় ছিল একজন সায়েন্টিস্ট, কিন্তু ঐতিহাসিক বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তাদের দুজনের প্রথম সন্ধিটা খুবই রোমান্টিক ছিল। এলিস অ্যাডেলাইনকে মানব ইতিহাসের এক চমকে দেওয়ার মতো আবিষ্কার দেখাতে নিয়ে যায়। অ্যাডেলাইন এলিসের চিন্তা ভাবনায় খুবই প্রভাবিত হয়। এলিস তার নিজের ব্যাপারে সবকিছু অ্যাডেলাইনকে বলে, কিন্তু এরপর যখন অ্যাডেলাইনের পালা এলো তখন সে ইতস্থিত হয়ে থাকে। তার এই কথাগুলো বলতেই সে ভয় পায়, কেননা সে ছিল ওই ঐতিহাসিক জিনিসগুলোর মতোই নতুন পুরনো আর একদম একা। তাদের একদিনের সাক্ষাৎ বেশ অনেকগুলো সাক্ষাতে পরিণত হয়ে যায়। অ্যাডেলাইনের সমস্ত কথাতে এলিস যেন চমকে উঠেছিল। এলিসের কাছে অ্যাডেলাইন রহস্যের মতো লাগছিল, কারণ অ্যাডেলাইন যেন খোলসের ভেতরে ঢুকেছিল। একদিন রাস্তায় যেতে যেতে অ্যাডেলাইনের এই শহরে তার সবচেয়ে পুরনো আঘাতের কথা মনে পড়ে যায়, যে আঘাতটা সে কাউকে দিয়েছিল। তখন অ্যাডেলাইন এইরকমই দেখতে ছিল, কিন্তু তখন এই শহরটা এরকম ছিল না। সময় পিছনে ফিরে গিয়েছিল। পার্কের বেঞ্চে বসে থাকা একজন যুবক কারোর জন্য অপেক্ষা করছিল। সে যুবকটি হাতে আংটির বাক্স ধরে বসেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যদিও কোনো কিছুর অভাব ছিল, তা হলো শুধুমাত্র সাহসের। অ্যাডেলাইন তার জীবনের সত্যি থেকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, আর সেদিন থেকে আজ পর্যন্ত অ্যাডেলাইন ভালোবাসা থেকে পালিয়ে বেড়াচ্ছে। এরপর পুরনো স্মৃতি থেকে বেরিয়ে অ্যাডেলাইন যখন তার বাড়িতে পৌঁছায় তখন সে দেখে ঋষি মাটিতে মরে পড়ে আছে। হাতে গোনা যে কয়েকজন অ্যাডেলাইনকে সত্যিকারের জানতো তারাও তাদের জীবন পুরোটা কাটিয়ে এবার আস্তে আস্তে চলে যাচ্ছিল। যেই অ্যাডেলাইন ধীরে ধীরে তার খোলস ছিঁড়ে বেরিয়ে আসছিল, নতুন জীবন তার দরজায় কড়া নাড়ছিল, ঠিক তখনই সে আবারও নিজের মধ্যে গুটিয়ে গেল। সে কিভাবে অন্যান্য সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে, কিভাবে ভালোবাসতে পারবে। অ্যাডেলাইন এলিসের সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। কিছুদিন পরে অ্যাডেলাইনের মেয়ে ফ্লেমিং সেখানে আসে। ফ্লেমিং এখন বিধবা হয়ে গিয়েছে। সে তার মায়ের জীবনভর একাকিত্বটা বুঝতে পারত। অ্যাডেলাইন এরপর এলিসের ব্যাপারে বলে সে এলিসকেও ছেড়ে এবার অন্য শহরে পালিয়ে যাচ্ছিল। ফ্লেমিং তার মাকে বুঝিয়ে বলে যে তুমি মাথা দিয়ে নয়, একবার অন্তত মনের কথা শুনে দেখো। কাল যখন তার মেয়েও আর থাকবে না তখন অ্যাডেলাইন একদম একা হয়ে যাবে। এবার তার মেয়ের কথায় অ্যাডেলাইন নিজেকে আরো একটা সুযোগ দেয়। সেই সপ্তাহেই এলিস তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য অ্যাডেলাইনকে শহর থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যাডেলাইনের জীবনে আরো একটা ধাক্কা খাওয়া বাকি আছে। অ্যাডেলাইন যখন এলিসের বাবা মায়ের সাথে দেখা করে তখন সে হতবাক হয়ে যায়। অ্যাডেলাইনের সামনে সেই মানুষটি দাঁড়িয়েছিল, যেই মানুষটি সে 40 বছর আগে হাতে আংটির বক্স নিয়ে বেঞ্চে বসে থাকা অবস্থায় ছেড়ে চলে এসেছিল। উইলিয়াম। হ্যাঁ, এটাই হলো সেই ছেলেটি। আর সামনে দাঁড়ানো উইলিয়ামের নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না, তবে পরিষ্কার মনে ছিল অ্যাডেলাইনের মুখখানা। সে বলে, অ্যাডেলাইন, উইলিয়ামের স্ত্রী এলিস। সবাই তখন স্তব্ধ হয়ে যায়, কেউ কিছু বুঝতে পারছিল না। তখন এলিস বলে, বাবা, এ হলো জেনিফার, আমার গার্লফ্রেন্ড। উইলিয়ামের তখন ঘোর কাটে। জেনিফার তার জল ভরা চোখ নামিয়ে মিথ্যে কথা বলে যে ওটা আমার মা ছিল, যে 6 বছর আগে মারা গিয়েছে। উইলিয়াম তার ঘরের ভেতর যাবার পর সারা রাত জেগে থাকে। তার চোখের সামনে তার অতীত যেন কোনো একটা সিনেমার মতো চলতে শুরু করে। তার সাথে যখন অ্যাডেলাইনের দেখা হয়েছিল তখন সে কেবলমাত্র 26 বছরের একটা যুবক, যে কিনা মেডিকেল নিয়ে পড়াশোনা করত। অ্যাডেলাইনের বয়স তখন 29 ছিল। মোটামুটি 5 সপ্তাহের মতো তারা একসাথে ছিল। উইলিয়াম তখন অ্যাডেলাইনকে ডেলা বলে ডাকতো। উইলিয়ামের অ্যাস্ট্রোনমি আর ফিজিক্সের প্রতি খুব আগ্রহ ছিল।
তার মনে হয়েছিল যে এখন পড়াশোনার বিষয় পরিবর্তন করার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু অ্যাডেলাইন তাকে মনের জোর দেওয়ার কারণে উইলিয়াম সেটাই করে। আর উইলিয়াম আজ অ্যাস্ট্রোনমির জগতে বড় একটা নাম। এদিকে অ্যাডেলাইনও সারা রাত ঘুমাতে পারে না। ভাগ্যের খেলা চলছে। অ্যাডেলাইন কি করবে, কোন পথ বাঁচবে, সে কোনো কিছুই বুঝতে পারছিল না। এরকম ভালো মানুষগুলোকে সে ঠকাতে চাইছিল না। সন্ধ্যাবেলা তারা সবাই একসাথে বসে কথাবার্তা বলছিল। সেই কথাবার্তার মাঝেই অ্যাডেলাইন জানতে পারে যে উইলিয়ামের রিসার্চে একটা ধূমকেতু আবিষ্কার করেছে, যেটা কিনা পৃথিবীর এতটাই কাছ থেকে যাবে যে মানুষেরা এই ধূমকেতুকে খালি চোখে দেখতে পারবে। কিন্তু এমনটা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, আর এটা শুধুমাত্র থিওরি হিসেবে থেকে গেছে। উইলিয়াম ওই ধূমকেতুর নাম রেখেছিল ডেলা। অ্যাডেলাইন শুধুমাত্র বসে তাদের কথা শুনছিল, কেননা উইলিয়াম তাকে ওই নাম ধরেই ডাকতো। পরদিন সকালে কথায় কথায় উইলিয়ামের নজর অ্যাডেলাইনের বাঁ হাতের উপর পড়ে। ঠিক তেমনই একটা চিহ্ন 40 বছর আগে যেটা অ্যাডেলাইনের আঘাত লেগেছিল, আর উইলিয়াম নিজে ওই আঘাতের চিকিৎসা করেছিল। উইলিয়াম তার সন্দেহকে সত্যি হিসেবে প্রমাণিত করার জন্য দৌড়ে স্টোর রুমে যায় আর একটা ছবি খুঁজে বের করে। হ্যাঁ, বাঁ হাতে লাগার সেই চোট। উইলিয়ামের পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? সে তৎক্ষণাৎ অ্যাডেলাইনের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি অ্যাডেলাইন। এতদিন ধরে চুপ করে থাকা অ্যাডেলাইনের মিথ্যে ধরা পড়ে গিয়েছিল, আর অ্যাডেলাইন কাঁদতে শুরু করে। খুব অবাক হয়ে উইলিয়াম অ্যাডেলাইনকে প্রশ্ন করে, তুমি কিভাবে এখনো সেই আগের মতোই যৌবন ধরে রেখেছ? অ্যাডেলাইন বলে, আমি জানি না, আমি কখনো আমার এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। ব্যাস, শুধুমাত্র সবকিছুই থেমে গেছে। উইলিয়াম এবার সমস্তটা বুঝতে পারে অ্যাডেলাইন কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। অ্যাডেলাইন আসলে দেখতে পেয়েছিল যে তাদের দুজনের ভেতরের পার্থক্যটা সময়ের সাথে কিভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। অ্যাডেলাইন তখন থেকে একদম একা, তার উপর উইলিয়ামের সহানুভূতি ছিল। অ্যাডেলাইনকে সে বুঝতে পারে, কিন্তু আবার অ্যাডেলাইনকে নিরুদ্দেশ হতে হবে। তার সত্যিটা এবার বাইরে বেরিয়ে এসেছে। এটাই তার জীবনের চরম সত্যি। পালিয়ে বেড়ানোর অন্য লোকেদের থেকে, নিজেদের থেকে উইলিয়াম তাকে বলে, দয়া করে সেই একই ভুল আবার করো না। সামনের মানুষটাকে বোঝার জন্য তোমার নিজেকে একটা সুযোগ দেওয়া উচিত। এলিসের জন্য থেকে যাও, ওকে সুযোগ দাও, এতে তোমার কোনো ভুল নেই। উইলিয়াম শুধু বলে গেল, কিন্তু অ্যাডেলাইন সেটাই করলো, যেটা সে সারা জীবন ধরে করে আসছিল। এলিস যখন বাথরুম থেকে বের হয়, তখন সে অ্যাডেলাইনের রেখে যাওয়া একটা নোটপ্যাড দেখতে পায়। সেখানে লেখা ছিল, ডিয়ার এলিস, আমি চলে যাচ্ছি। কেন সেটা বলে যেতে পারবো না, আমাকে এটা জিজ্ঞেস করো না। আর নিজেকে কখনো অপরাধী ভেবো না। তুমি আমার জন্য একদম সঠিক ছেলে, কিন্তু তোমার জন্য আমি সঠিক না। এবার এলিস নিচে আসে। উইলিয়াম তখন তাকে বলে যে অ্যাডেলাইন চলে গেছে। এলিস জিজ্ঞেস করে, কিন্তু কেন? উইলিয়াম বলে, কেননা ওর শরীরে বয়স পরিবর্তনের সক্ষম নয়, কিন্তু তুমি যদি ওকে সত্যিকারের ভালোবাসো তাহলে এরপর ওকে যেতে দিও না। গাড়িতে বসে অ্যাডেলাইনের মনেও হাজারো চিন্তা ভাবনা চলছিল। সে এক জায়গায় তার গাড়িকে থামায় আর নিজের মেয়েকে ফোন করে। ফ্লেমিং ঘুমিয়েছিল, কিন্তু অ্যাডেলাইনের চিন্তিত গলার আওয়াজ শুনে ফ্লেমিং তাকে বলে যে, মা, এবার তুমি পালিয়ে যেও না, শক্ত হয়ে জীবনের মোকাবেলা করো। তাতে গভীর আঘাত যতই লাগুক না কেন, মনে রাখবে এতে তোমার কোনো দোষ নেই। অ্যাডেলাইন এবার এলিসকে বেছে নেয় আর তার গাড়ির মুখ উল্টো দিকে ঘোরায়, কিন্তু ঠিক তখনই সামনে থেকে দ্রুত গতিতে আসা একটা ট্রাক তাকে ধাক্কা মারে আর অ্যাডেলাইনের গাড়ি উল্টে পড়ে যায় এবং গাড়ি থেকে ছিটকে অ্যাডেলাইন দূরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। 78 বছর পর আবারও বরফে পড়ে যায়। অ্যাডেলাইনের শরীর ঠান্ডা হয়ে আসছিল। হাইপোথার্মিয়ার সূত্রপাত হয়ে গিয়েছিল। তার শরীরের তাপমাত্রা কমে 27 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। 107 বছরের অ্যাডেলাইন বাউমেন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। 2 মিনিট পর সবকিছু থেমে যায়। তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা কিছু লোকেরা প্যারামেডিক্সকে ফোন করে। অ্যালিস যখন সেখানে এসে পৌঁছায়, ততক্ষণে অ্যাডেলাইন মারা গিয়েছিল। প্যারামেডিক্স দলের লোকেরা অ্যাডেলাইনের বুকে 750 ওয়াটের ঝটকা দেয়। ঠিক তখনই অ্যাডেলাইনও নিঃশ্বাস নেয়। হাসপাতালে যখন তার জ্ঞান ফিরে, তখন এলিস তাকে জড়িয়ে ধরে আর অ্যাডেলাইন এলিসকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করে আর তার সাথে সে তার জীবনের সত্যিটা বলে। অ্যাডেলাইন এমনটা মনে হয় কেউ তার বুকের উপর থেকে বড় পাথর সরিয়ে নিল। তখনই ফ্লেমিং সেখানে আসে। সে যেভাবে সবার সামনে নিজেকে অ্যাডেলাইনের ঠাকুমা বলে, ঠিক সেইভাবে এলিসের কাছেও একই কথা বলে। কিন্তু ফ্লেমিং যখন শোনে এলিস সত্যিটা জানে, তখন ফ্লেমিং খুব খুশি হয়। তখন তারা তিনজন একসাথেই থাকে। নিউ ইয়ার পার্টির জন্য আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাডেলাইন তার চুল ঠিক করছিল। তখনই সে তার মাথায় একটা পাকা চুল দেখতে পায়। অ্যাডেলাইনের মুখে তখন যেন স্বস্তির বড় হাসি দেখা যায়। 31শে ডিসেম্বর, আজ সত্যিকারেরই তার জন্ম হলো। আর সে হাসি মুখে বাইরে অপেক্ষারত এলিসের দিকে এগিয়ে যায়। শৈশব, যৌবন, জীবন, এগুলো কেন মূল্য? কেননা এগুলো সবকিছুই কোনো একদিন শেষ হয়ে যাবে। সেটা কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই জীবনকে মূল্য দেয়, তাকে সুন্দর আর অমূল্য করে তোলে।